ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ করেছে এবং এই অবরোধের সবশেষ কি তথ্য আছে? আপনি জানেন যে আসলে প্রথম দফায় যখন আসলে বৈঠক হলো পাকিস্তানের ইসলামাবাদে, তখন আমরা দেখেছি যে ইসলামাবাদের বৈঠক যখন নিষ্ফল হলো, কোনো ধরনের সমাধান এলো না, ঠিক তখনই কিন্তু আসলে ট্রাম্প তার ট্রাম্প কার্ডটি খেললেন। সেটি হচ্ছে তিনি হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছেন, যেটি গতকাল বাংলাদেশ সময় স্থানীয় সময় রাত 8টা থেকে কার্যকর হয়েছে এবং এরপর থেকে মূলত অবরোধ বলতে আসলে ইরানের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে বাইরের কোনো জাহাজ বা ইরানের কোনো জাহাজ একটিও প্রবেশ করতে পারবে না, আবার বের হতে পারবে না। অর্থাৎ ইরানকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত করা যায়, সে কারণে মূলত ইরানের অর্থনৈতিক যে অবরোধ বা হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়া হচ্ছে। আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি সবশেষ যে সংঘাতের বা অবরোধের সবশেষ দেখি, তাহলে দেখতে পাবো যে হরমুজের যুক্তরাষ্ট্রের অবরোধ ঘিরে ইরানকে আসলে কেন এই অবরোধটা দেওয়া হলো, মূলত ইরানকে আলোচনা আনার উদ্দেশ্যেই মূলত এই অবরোধ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান যেটি বলছে যে এই ধরনের অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটিকে জলদস্যুতা আখ্যা দিয়েছে মূলত ইরান। এছাড়া আপনি জানেন যে এই ইরানই কিন্তু আগে থেকে বলেছে যে তারাই কিন্তু আসলে ইরানে যদি কোনো জাহাজ চলাচল করতে হয় সেক্ষেত্রে তারাই আসলে টোলের একটি বাধ্যবাধকতা রেখেছে। এবং হরমুজ স্বাভাবিক না হলে তেলের যে দাম আপনি জানেন, এরই মধ্যে গতকাল আমরা দেখেছি যে অবরোধ ঘোষণার পরেই কিন্তু তেলের দাম বিশ্ববাজারে 8% বেড়েছে এবং তারপর আমরা দেখেছি আজ কিছুটা কমেছে, কিন্তু ভবিষ্যতে এই দাম আরও বেশি হওয়ার একটি শঙ্কা রয়েছে। এবং যে কারণেই মূলত এই হরমুজ প্রণালী ঘিরে আসলে সবচেয়ে বেশি শঙ্কাটি চলে রয়েছে যে এই অবরোধ যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কমে। কিন্তু এরপরেও কি অবরোধের মধ্যেও কি আসলে জাহাজ চলাচল করছে না? করেছে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, চীনের একটি জাহাজ অবরোধ কার্যকর হওয়ার পর মূলত এটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ পুরোপুরি অবরোধ কার্যকর হয়েছে এটি বলা যাবে না। আবার অন্যভাবে বলা যায় যে ট্রাম্প মূলত যেটি গুরুত্ব দিচ্ছেন যে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য হরমুজ প্রণালীকে ঘিরে তিনি মূলত এই গেমটি খেলতে চান। এবং যেমনটি দেখতে পাচ্ছি যে অবরোধের মধ্যেই যেমনটি বললাম যে তেলবাহী ট্যাঙ্কার অতিক্রম করেছে এবং যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এখন পর্যন্ত $270 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তারা আসলে কি বলছে? আপনি জানেন যে অবরোধ ঘোষণার পরপরই খুব বেশি দেশ আসলে সাড়া দেয়নি, বরং ভিন্ন সুর দেখেছি। আমি বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি বলেছেন এটি তাদের অংশ নয়, তারা বরং এই হরমুজ প্রণালীকে কিভাবে স্বাধীন রাখা যায়, স্বাধীনভাবে যেন জাহাজগুলো চলাচল করতে পারে সেটির উপর মূলত তারা গুরুত্ব আরোপ করছে। এবং যে কারণে আমরা দেখেছি যে শুধুমাত্র ব্রিটেন নয়, অস্ট্রেলিয়া থেকে শুরু করে জার্মানি, এই দেশগুলোও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসছে। এবং ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাবের কথা বলছি আমরা, যে আসলে আপনি জানেন যে গত শনিবার যখন ইসলামাবাদের প্রথম দফার বৈঠকটি হলো, প্রথম দফার বৈঠক যেহেতু কোনো ধরনের আলোচনা যেহেতু সমাধান আসেনি, সে কারণে মূলত দ্বিতীয় দফার একটি বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত জানা যাচ্ছে। তবে বৈঠকটি কি ইসলামাবাদেই হবে নাকি আর অন্য কোথাও হতে পারে? অন্য কোথাও বলতে আসলে জেনেভায় একটি শক্ত গুঞ্জন আছে যে এবারে বৈঠকটি হয় ইসলামাবাদ হতে পারে অথবা জেনেভাই হতে পারে। তাহলে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে? মূলত এই বৈঠকে যেসব বিষয়ে তারা একমত হতে পারেনি সেই সব বিষয়ে আবার তারা আলোচনার চেষ্টা করবে। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেটি বলেছেন, তারা এবার চেষ্টা করছেন এবার একটি তারা মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানে কিন্তু বিক্ষোভের ঘটনা ঘটেছে, আমরা জেনেছি। ঠিক বলেছেন। সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের উদ্যোগগুলো নিয়েছেন, তার সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি মার্কিনদের মধ্যে এক ধরনের ক্ষোভ বাড়ছে, আবার ইরানিদের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন। আপনি জানেন যে এমনকি মার্কিন যে আইনপ্রণেতারা তারাও কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছেন যে ট্রাম্পের এ ধরনের যুদ্ধ ঘোষণার আদৌ কোনো অধিকার আছে কিনা। ইরান, একদিকে কিন্তু যুদ্ধবিরতি চলছে এবং আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে কথা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি যে আগ্রাসন লেবাননে তা কিন্তু চলমান রয়েছে। একদম নিবিড়, আপনি ঠিক বলেছেন। একদম প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হলো 8 এপ্রিল, সেই 8 এপ্রিলের পর থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র এই যুদ্ধবিরতির আড়ালে লেবাননে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে আপনি জানেন যে আজকে মূলত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ইসরায়েল, লেবানন এবং ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে। সবশেষ তথ্যগুলো যদি আমরা একটু দেখি, যে এই লেবাননেও কিন্তু যুদ্ধবিরতির আড়ালে
এই এক ধরনের আগ্রাসন বলা যায়, যে ভয়াবহ রকমের আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এবং লেবাননের দক্ষিণাঞ্চল মূলত এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমরা এর আগে দেখেছি বৈরুতেও কিন্তু একই ধরনের হামলা হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ, 2000-এর বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। আজকেই মারা গেছেন 5 জন দক্ষিণাঞ্চলে। এবং ওয়াশিংটনেও ইসরায়েল ও লেবাননের উচ্চ পর্যায়ের বৈঠক, মূলত লেবাননের যে সরকারি প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল, তারা মূলত এই বৈঠকে বসছে ওয়াশিংটনে। যদিও এই আলোচনায় নাই হিজবুল্লাহ। আপনি জানেন যে হিজবুল্লাহর সঙ্গেই মূলত আসলে ইসরায়েলের যেই সংঘাতটি চলমান রয়েছে, এবং হিজবুল্লাহ এটিকে বলেছে এ ধরনের আলোচনা নিরর্থক, কারণ তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাউকে আসলে আর বিশ্বাস করতে পারছে না। কারণ যুদ্ধবিরতির প্রথম শর্তই ছিল, অর্থাৎ ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, সেটির প্রথম শর্তই ছিল লেবাননকেও এই যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে হবে, কিন্তু সেটা মানেনি। এছাড়া আপনি জানেন যে হিজবুল্লাহকে কিন্তু এর আগে থেকেই কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা নিষিদ্ধ করে রেখেছে, যে কারণে হিজবুল্লাহ বলছে যে এই পর্যায়ে এসে তারা একদিকে সংঘাত বা আগ্রাসন অব্যাহত রাখবে। এই অবস্থায় আসলে কখনোই আলোচনা চালিয়ে যাওয়া ঠিক হতে পারে না, এবং তারা সে কারণে এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। তবে এরপরেও দেখার বিষয় যে আসলে লেবাননের বর্তমান যে সরকার প্রশাসন রয়েছে, তারা আসলে ইসরায়েলের সঙ্গে কী ধরনের আলোচনা করতে চায়। যদিও লেবাননের সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে যুদ্ধবিরতির দিকে আসলে মন দিতে চান, কারণ আপনি জানেন যে গত কয়েকদিনে লেবাননে যে ধরনের আসলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেভাবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননের, সেখান থেকে বের হতে গেলে আসলে আর তাদের অনেক সময় লাগবে, এবং এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখেছেন আপনি ভেঙে পড়েছে, যে কারণে আসলে লেবাননে কিন্তু যুদ্ধবিরতি খুবই গুরুত্বপূর্ণ। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং যুদ্ধবিরতি সম্পর্কিত বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান।